আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা আগের এপিসোডে বিজ্ঞাপন নিয়ে আলোচনা করেছি। আজ বিজ্ঞাপনেই থাকি। বিজ্ঞাপনটা নিয়ে আসলে সবগুলোতেই বিজ্ঞাপন বলো, জনসংযোগ বলো, মিডিয়া ম্যানেজমেন্ট বলো, ব্রডকাস্ট মিডিয়া বলো, মানে টিভি বা রেডিও, নিউ মিডিয়া বলো, ইন্টারন্যাশনাল রিলেশনস বলো বা গ্লোবাল মিডিয়া অ্যান্ড পলিটিক্স, মানে এরকম যে যে পেপারগুলো পড়তে হয় বা যেগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, সাংবাদিকতায় কি চলচ্চিত্র, এত প্রচুর কিছু আলোচনার আছে যে আসলে সত্যি মাঝে মধ্যে বলতে গিয়ে আমার মনে হয় আমি যেন খেয়ে হারিয়ে ফেলবো আর কি। তবু চেষ্টা করি একটা একটা করে ভাগ ভাগ করে বলার। আজকে যেমন বিজ্ঞাপন নিয়ে আরেকটু এগোই, তারপরে নয় আবার বিজ্ঞাপন থেকে আরেকটা কিছুতে যাওয়া যাবে, আবার বিজ্ঞাপনে ফিরে যাবে, এখন তো জ্ঞাপনে আবার ফিরতে হবে, সাংবাদিকতা রিপোর্টিং এডিটিংয়ে ফিরতে হবে, ফটোগ্রাফিতে যেতে হবে। তো আজকে এখন বিজ্ঞাপনের যে অংশগুলো নিয়ে বলবো সেটা হচ্ছে যে আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে বিজ্ঞাপনটা আসলে বিজ্ঞাপনদাতার টার্গেট অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছচ্ছে সেটার উপরে নির্ভর করে বিজ্ঞাপনদাতা ঠিক করে যে আমি বিজ্ঞাপনটা কোন মাধ্যমে প্রচার করব, কিভাবে প্রচার করব। এখন দেখো, টার্গেট অডিয়েন্স তো সবার এক থাকে না। ধরো রেমন্ডসের যে কাপড়, জামা বা প্যান্টের, তার যা দাম, সেই দামে ওই জামার কাপড় বা প্যান্টের কাপড় যারা কিনতে পারবেন, সেই ক্রয় ক্ষমতা যাদের আছে, রেমন্ডসের টার্গেট অডিয়েন্স তো হবে তাদের কাছে রিচ করতে গেলে নিশ্চয়ই একটা গ্রামের ভেতরের রাস্তায় একটা হোর্ডিং রেমন্ডসের টানিয়ে কোনো লাভ নেই। রেমন্ডকে যদি হোর্ডিংস টানাতে হয়, সেই হোর্ডিংটা টানাতে হবে একটা, ধরে নাও খুব জনবহুল শহর বা কলকাতার মতো একটা রাজধানী শহর, সেখানে বা একটা পশ এলাকা যেখানে বেশ উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্তরা থাকেন, যাদের এই ক্রয় ক্ষমতা আছে। গাড়ির বিজ্ঞাপন কোথায় দেবে? কারা তার টার্গেট অডিয়েন্স? যাদের কাছে পৌঁছতে গেলে আমাকে অমুক অমুক মাধ্যমকে ব্যবহার করতে হয়। সুতরাং সেই বুঝে, ইভেন ধরো এমনও হয় যে আমার যে টার্গেট অডিয়েন্স তারা সমাজের একটু বেশি বিত্তশালী মানুষ, ধরো একটা খুব হাইফাই ট্যুর অপারেটর, তারা ইউরোপ ট্যুর করায়। ইউরোপে যারা ঘুরতে যেতে চাইবেন তাদের একটা বিপুল আর্থিক সক্ষমতা থাকা দরকার। খুবই উচ্চবিত্ত মানুষ না হলে তার পক্ষে সম্ভব নয়। তাদের কাছে যদি আমাকে পৌঁছতে হয়, তাহলে আমি কোন কাগজে বিজ্ঞাপন দেব? দেখবে এই ধরনের বিজ্ঞাপন খুব কম ভার্নাকুলার ডেইলি, মানে যেগুলো স্থানীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র, তাতে প্রকাশিত হয় খুব কম। বরং ইংরেজি ভাষা দৈনিক সংবাদপত্রগুলোতে বেশি প্রকাশিত হয়। ইভেন ইংরেজি ভাষার ম্যাগাজিনগুলোতে প্রকাশিত হয়। টিভি চ্যানেল দেখবে সাধারণ বিনোদনের চ্যানেলে এগুলো থাকে না। এরা বিজ্ঞাপন দেওয়ার জন্য মূলত ওই ইংরাজি ভাষায় সম্প্রচারিত হয় এমন যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলে বিজ্ঞাপন দেয় ওই উচ্চবিত্ত অংশটাকে ধরার জন্য। কারণ জানে তারা মূলত ওই প্রচার মাধ্যমগুলো ফলো করে। ফলে আসলে যে কোনো বিজ্ঞাপন দাতাই সে কিন্তু তার টার্গেট অডিয়েন্স, ধরো একটা চোখের হাসপাতাল, সে চোখের হাসপাতালে দেখলে যে সে খুব কম খরচেই চোখের চিকিৎসা পায়, প্রাথমিক খরচটা কম, তারপরে তো চিকিৎসা যেমন লাগবে সেই অনুযায়ী হয়তো খরচ বাড়ে। তো তুমি একদিন রাস্তায় যাচ্ছ, দেখলে যে সেই হাসপাতাল থেকে একটা লিফলেট, একটা ছেলে দাঁড়িয়ে বা একটা মেয়ে দাঁড়িয়ে রাস্তায় বিলি করছে, ওটাও তো একটা বিজ্ঞাপন, যে কোনো লোকের হাতেই তুলে দিচ্ছে। কেন তুলে দিচ্ছে? কারণ ওই চোখের হাসপাতালটা যারা চালান তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে আসলে সাধারণ মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ। কারণ যে কেউ ওখানে ওই চিকিৎসা করাতে যেতে পারেন, যে কোনো কারোর
ক্রয় ক্ষমতার মধ্যেই ওখানকার চিকিৎসার খরচ। পার্থক্যটা বুঝতে পারছি, টার্গেট অডিয়েন্সকে রিচ করা। এখন এই টার্গেট অডিয়েন্সকে রিচ করার ক্ষেত্রে মাধ্যম বাছার জন্য দুটো জায়গা থেকে আমরা প্রথমে আলোচনায় ঢুকতে পারি। একটা কি, একটা হচ্ছে যে কিছু বিজ্ঞাপন এমনভাবে প্রচার করা হয় যাতে সম্ভাব্য ক্রেতাদের ঘরের মধ্যে এসে সেই বিজ্ঞাপন পৌঁছায়। মানে তোমরা, আমরা সবাই তো ক্রেতা, আমরা যখন আমাদের ঘরের মধ্যে থাকছি তখন আমাদের কাছে বিজ্ঞাপন এসে পৌঁছচ্ছে। সেই যে বিজ্ঞাপনের প্রচার, সেই বিজ্ঞাপনের প্রচারকে বলা হয় ইনডোর অ্যাডভার্টাইজিং। বাংলায় আমরা সাধারণভাবে বলি অভ্যন্তরীণ বিজ্ঞাপন প্রচার। এবং এইভাবে যে বিজ্ঞাপনগুলো এসে আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছচ্ছে, এই বিজ্ঞাপনগুলোকে বলা হয় ইনডোর অ্যাডভার্টাইজমেন্ট, অভ্যন্তরীণ বিজ্ঞাপন। এই যে ঘরে এসে যে বিজ্ঞাপনগুলো পৌঁছচ্ছে সেগুলো কার? সংবাদপত্রের বিজ্ঞাপন, তুমি ঘরে বসে পড়ো। ম্যাগাজিনের বিজ্ঞাপন যেগুলো বেরোয় ঘরে বসে দেখছো। টিভির বিজ্ঞাপন, রেডিওর বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়ার বিজ্ঞাপন তুমি মোবাইলে দেখছো। এগুলো সব হচ্ছে ইনডোর অ্যাডভার্টাইজমেন্ট। প্রচারটা হচ্ছে ইনডোর অ্যাডভার্টাইজিং। দেখে নাও একটা বিজ্ঞাপন, কি দেখতে পাচ্ছ? এই বিজ্ঞাপনটা দেখছো একটা ম্যাগাজিনের পৃষ্ঠায় বিজ্ঞাপন বেরিয়েছে। এই ম্যাগাজিনটা আসলে আমাদের বাড়িতে আসে, আমরা বাড়িতে বসেই এই বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি। তাহলে একটা সাময়িক পত্রে প্রকাশিত বিজ্ঞাপন হচ্ছে তার মানে ইনডোর অ্যাডভার্টাইজমেন্ট। আর এই বিজ্ঞাপন প্রচারের ধরনটা হচ্ছে ইনডোর অ্যাডভার্টাইজিং। ঠিক যেরকম আমি আগের এপিসোডে তোমাদের সংবাদপত্রের ডিসপ্লে অ্যাডের কথা বলেছি, সুবিন্যস্ত বিজ্ঞাপনের কথা বলেছি, ক্লাসিফাইড অ্যাড, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের কথা বলেছি। সংবাদপত্রে যত বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে সবই হচ্ছে অভ্যন্তরীণ বিজ্ঞাপন। এমনকি তুমি যখন ঘরে বসে টিভি দেখছো, তুমি যে বিজ্ঞাপন শুনছো, দেখছো, তুমি রেডিওতে যে বিজ্ঞাপন শুনছো, এই সমস্ত বিজ্ঞাপনই আসলে ক্রেতাকে তার ঘরের মধ্যে এসে ধরছে। বিজ্ঞাপন তো আসলে ধরে আমাদের, তাই না? বিজ্ঞাপন আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চায়। এই বলবো সেই গল্প, আরো সুন্দর গল্প বলার আছে যে বিজ্ঞাপন কিভাবে তাড়া করে। বিজ্ঞাপন ক্রেতাকে তাড়া করে। এবং জানো তো, বিজ্ঞাপনের মানে প্রচার করাটাই সব নয়। মানে বিজ্ঞাপন দাতার ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন প্রচার করাটাই কখনো সব নয়। বিজ্ঞাপনের শেষ লক্ষ্য হচ্ছে ক্রেতাকে দিয়ে জিনিসটা কিনিয়ে নেওয়া, মানে যে ক্রেতাকে দিয়ে জিনিসটা কিনিয়ে ছাড়ানো। তুমি কিনলে তবে বিজ্ঞাপনের ছুটি। ওই জন্য বিজ্ঞাপন তোমাকে তাড়া করতে থাকে। তাড়াটা শুরুটা হয় ঘর থেকে। ইংরেজিতে একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ওটা অন্য অর্থে। এখানেও বিজ্ঞাপন তার যে টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য, এটা পূরণ করার কাজ শুরু করে ঘর থেকে। কার ঘর? ক্রেতাদের ঘর থেকে। ক্রেতাকে সে ঘরে এসে ধরতে চায়। ওই জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন, সাময়িক পত্রে বিজ্ঞাপন, টিভিতে বিজ্ঞাপন, রেডিওতে বিজ্ঞাপন, তোমার হাতের মোবাইলের ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন, এগুলো সব ইনডোর অ্যাডভার্টাইজমেন্ট। খুব স্বাভাবিকভাবে আমি যখন ঘর থেকে বাইরে পা দেব, তখন আমার চোখে চারপাশে যত বিজ্ঞাপন পড়বে, রাস্তায় চলতে ফিরতে, এই সব বিজ্ঞাপন তাহলে কি? আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বাহ্যিক বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন প্রচারের ধরনটাকে আমি কি বলবো? আউটডোর অ্যাডভার্টাইজিং, বাহ্যিক বিজ্ঞাপন প্রচার। দেখো, আমরা তোমাকে পর্দায় দেখাচ্ছি একটা পশ্চিমবঙ্গের খুব বিখ্যাত বস্ত্র বিপণী, তাদের বিজ্ঞাপন। রাজ্যের একাধিক জায়গায় এদের আউটলেট বা শোরুম বা দোকান রয়েছে। দেখতে পাচ্ছ একটা হোর্ডিংয়ের বিজ্ঞাপন। মানে এই হোর্ডিংটা তো রাস্তায় লাগানো। তুমি রাস্তায় চলতে ফিরতে এরকম অজস্র হোর্ডিং দেখতে পাও, অনেক ব্যানার দেখতে পাও। এই যে একটু আগে বললাম, আগের এপিসোডে বলেছি, পুজোর সময় রাস্তায় ঘুরতে বেরোলে দুপাশে অজস্র এরকম হোর্ডিং লাগানো দেখা যায়।
এই সব হোর্ডিং হচ্ছে আসলে আউটডোর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে বা আউটডোর অ্যাডভার্টাইজিং এর অংশ। ঠিক আছে, সুতরাং রাস্তায় একটা পোস্টার দেখলে, কেউ তোমার হাতে একটা লিফলেট তুলে দিল, যাকে বলে অ্যাকচুয়ালি বিজ্ঞাপনের ভাষায় ফ্লায়ার। কেন ফ্লায়ার বলে পরে আলোচনা করব, নামটা শুনে রাখো। শব্দটা এসছে ফ্লাই থেকে, উড়ে যাওয়া। ফ্লায়ার, কিংবা ধরো তুমি একটা হোর্ডিং দেখছো, একটা ব্যানার দেখছো, একটা বিলবোর্ড দেখছো, তুমি দেখছো যে একটা রাস্তায় একটা জায়গায় একটা ইলেকট্রনিক বোর্ড বসানো আছে, তাতে এখন কলকাতার রাস্তায় অনেক জায়গায় আছে, সেখানে নানা রকমের বিজ্ঞাপন পরপর পরপর প্রচারিত হয়ে চলেছে। ঠিক আছে, কোনোটা কমার্শিয়াল, কোনোটা নন কমার্শিয়াল। সেই বিজ্ঞাপনগুলো হচ্ছে সব আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট, আর প্রচারের ধরনটা হলো আউটডোর অ্যাডভার্টাইজিং, বাহ্যিক বিজ্ঞাপন প্রচার। তাহলে বিজ্ঞাপন যখন আমার ঘরের মধ্যে এসে সম্ভাব্য ক্রেতাকে ধরছে, বিজ্ঞাপন যখন সম্ভাব্য ক্রেতার ঘরে গিয়ে সম্ভাব্য ক্রেতাকে কিছু বলতে চাইছে, সম্ভাব্য ক্রেতার মনের দরজায় কড়া নাড়ছে, তখন সেই বিজ্ঞাপন হলো ইনডোর অ্যাডভার্টাইজিং। আর ক্রেতা যখন ঘরের বাইরে পা ফেলছে, তখন বিজ্ঞাপন তাকে ধরলে সেই বিজ্ঞাপন হচ্ছে আউটডোর অ্যাডভার্টাইজিং। দুটো হয়ে গেল। এরপরে যে বিজ্ঞাপনটা বলবো সেটা একটু অন্য ধরনের। কিছু বিজ্ঞাপন আছে তোমরা দেখবে যে আসলে ও যেটা বিজ্ঞাপন দিতে চাইছে বিজ্ঞাপনদাতা সেটার কথা বলছে না, ও ব্র্যান্ড নামটা বলছে, কিন্তু ব্র্যান্ড নামটা বলে বিজ্ঞাপনে যেটাকে দেখানো হচ্ছে আসলে ওটা বিক্রি করার উদ্দেশ্য নয়, অন্য একটা কিছু বিক্রি করার উদ্দেশ্য। সরাসরি সেটার নামও বলছে না, সরাসরি সেটাকেও দেখাচ্ছে না। এই ধরনের বিজ্ঞাপনকে বাংলায় বলে ছদ্মবেশী বিজ্ঞাপন, ছদ্ম বিজ্ঞাপন। ইংরেজিতে বলে সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট। আর এই বিজ্ঞাপন প্রচারের ধরনটাকে বলা হয় সারোগেট অ্যাডভার্টাইজিং, ছদ্মবেশী বিজ্ঞাপন প্রচার। সারোগেট মাদারের কথা তোমরা সবাই জানো, যে অনেক মহিলা তারা সন্তান ধারণে সক্ষম হন না, তাদের হয়ে অন্য মহিলা তারা তাদের গর্ভে সন্তান ধারণ করেন, জন্ম তারা দেন, তারপরে সেই সন্তান এই যিনি আসলে মা তার কাছে দিয়ে দেওয়া হয়। এই যিনি সন্তানকে গর্ভে ধারণ করে জন্ম দিলেন এই মহিলার হয়ে তাকে বলা হয় স্যারোগেট মাদার। ঠিক সেরকম আসলে কিছু পণ্য আছে যেগুলোর বিজ্ঞাপন প্রচার করা যায় না, বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। যেমন আমাদের দেশে সিগারেটের বিজ্ঞাপন প্রচার করা যায় না, একটা সময় পর্যন্ত যেত, আমি আমার ছোটবেলাতেও দেখেছি। তারপরে সিগারেটের বিজ্ঞাপন, তামাক জাতীয় কোনো কিছুর বিজ্ঞাপন প্রচার করা যায় না। যেমন মদের বিজ্ঞাপন প্রচার করা যায় না, যেমন বেবি ফুডের বিজ্ঞাপন প্রচার করা যায় না। খেয়াল করে দেখো যে ল্যাক্টোজেন, সেরোল্যাক, এগুলোর কোনো বিজ্ঞাপন তোমরা কখনো দেখতে পাবে না। নির্দিষ্ট কারণ আছে, কারণগুলো কি তোমরা বুঝতেই পারছো? ধরো সিগারেট, তামাক জাতীয় জিনিস, মদ, এগুলো নেশা, নেশার দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করতে দেওয়া হয় না, যাতে নেশায় প্রচুর মানুষ বুধ না হয়ে পড়ে। যদিও নেশা প্রচুর মানুষই করেন, কিন্তু বিজ্ঞাপন দিয়ে আরো তাকে প্রলুব্ধ করা, এটা সাধারণভাবে চাওয়া হয় না। সেই কারণেই সিগারেট বা মদের বিজ্ঞাপন বা তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। বেবি ফুডের বিজ্ঞাপন কেন নিষিদ্ধ? দেখবে এই বাচ্চাদের যে জল বা দুধ খাওয়ায়, ফিডিং বোতল, তারও বিজ্ঞাপন তুমি কোথাও দেখবে না। কেন নিষিদ্ধ? তার একটাই কারণ, যে একটি সন্তান যখন জন্ম নেয়, নবজাতকের প্রথম 6 মাস মায়ের দুধই হচ্ছে তার শ্রেষ্ঠ খাবার। সুতরাং এমন কোনো কিছু বিজ্ঞাপন প্রচার করা হবে না যা ওই কোনো মাকে, তার সন্তানকে নিজের বুকের দুধের বদলে অন্য কোনো দুধ খাওয়াতে প্রলুব্ধ করতে পারে। সেই কারণেই বেবি ফুড, বেবি মিল্ক বা ফিডিং বোতলের বিজ্ঞাপন কিন্তু তুমি কখনো কোথাও দেখতে পাবে না। এরা কি করে? এমনিতে বেবি ফুড, বেবি মিল্ক বা ফিডিং বোতল যারা
বিক্রি করে তারা এই পথটা খুব নেয় না, কারণ তুমি ওষুধের দোকানে গেলে দেখতে পাবে, একটু ভালো করে পরের বার গেলে খেয়াল করো যে এগুলো ওষুধের দোকানে বেশ তুমি গিয়ে দাঁড়ালেই মুখোমুখি তুমি যে র্যাকটা দেখতে পাচ্ছ তার মধ্যে ওইগুলো সাজানো আছে, ওটাই ওর বিজ্ঞাপন, ওটাই ওর বিজ্ঞাপন। আর এই যে স্যালোগেট অ্যাড, এটা বেশিরভাগ করে হচ্ছে মদ বিক্রেতা কোম্পানিগুলো। এই বিয়ার বলো, ওয়াইন বলো, হুইস্কি বলো, এই যে নানা রকম মদ জাতীয় পানীয় আছে যাকে ইংরেজিতে বলা হয় হার্ড ড্রিঙ্ক, এরা কি করে, এরাই স্যালোগেট অ্যাড করে। এবং এই যাদের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ তারা একটা অন্য কিছু পণ্য দেখায়, কিন্তু ব্র্যান্ড নামটা ওইটাই থাকে। তারা জানে যে যারা মদ্যপান করেন তাদের কাছে এই ব্র্যান্ড নেমটা পরিচিত, ওই ব্র্যান্ড নেমটাকেই ওই মদ্যপান যারা করেন বা মদ্যপান যারা করতে চান তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের মনে ওই ব্র্যান্ড নেমটাকে সবসময় জাগিয়ে রাখার জন্য তারা অন্য একটা কোনো কিছুকে সামনে রেখে, যেমন কেউ হয়তো সোডা ওয়াটার দেখাচ্ছে সেটা, কিন্তু আসলে ব্র্যান্ড নেমটা ওটা, কেউ হয়তো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলে বিজ্ঞাপন করছে, ব্র্যান্ড নেমটাও ওই রকম তার যে হার্ড ড্রিঙ্ক তার ব্র্যান্ড নেম, কেউ হয়তো মিউজিক ভিডিও তার বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু ব্র্যান্ড নেমটা ওটা। ঠিক আছে, দেখো আমি যখন বলছিলাম তখনই তোমরা এরকম একটা স্যালোগেট অ্যাড ইতিমধ্যেই দেখতে পেয়েছো, এখন তোমরা এরকম আরো একটা বিজ্ঞাপন দেখে। हम लाइफ को दूर दूर से नहीं देखते, पास जाते हैं, लाज बनाते हैं। Say it with me, आज लाज, आज लाज। जिसे सब फॉलो करते हैं वो ट्रेंड्स हम बनाते हैं। अपने ड्रीम्स के लिए दुनिया छोटी पड़ जाए तो हम दुनिया को लाज बनाते हैं। Generation large. Royal Stag Package drinking water. It's our life. We live it large. এবার যে বিজ্ঞাপনটার কথা বলবো, এই বিজ্ঞাপনটার নামটা খুব অদ্ভুত। এই বিজ্ঞাপনটা হচ্ছে শক অ্যাড। শক অ্যাড এক অদ্ভুত ধরনের বিজ্ঞাপন। শক অ্যাড হচ্ছে এমন কিছু বিজ্ঞাপন প্রচার করা হয় যার বিষয়বস্তু যারা সম্ভাব্য ক্রেতা বিজ্ঞাপনদাতার কাছে তাদের মানসিক ভাবনায় বা তাদের নৈতিক মনোভাবে একটা ধাক্কা দিতে পারে। মানে তুমি বিজ্ঞাপনটা দেখার পরে তোমার মনে হতে পারে যে এটা বিজ্ঞাপনে এভাবে দেখালো, এটা ঠিক দেখানোর বিষয় না। মানে এই ধরনের বিজ্ঞাপনে এমন কিছু বিতর্কিত বিষয়কে দেখানো হয়, অনেক ক্ষেত্রে সেগুলো খুব আমাদের কিছু ব্যক্তিগত আচার আচরণ কেন্দ্রিক বিষয়কে দেখানো, মানে যে আচরণগুলো আমরা সাধারণত জনসমক্ষে করি না সেই রকম কিছু আচার আচরণকে বা তেমন কিছু কথাকে বিজ্ঞাপনে তুলে আনা হয়, মানে যে কথাগুলো আমরা খুব জনসমক্ষে বলি না, হ্যাঁ, খুব ব্যক্তিগত পর্যায়ে বলি, ঘনিষ্ঠ পর্যায়ে বলি, সেই রকম কিছু কথা, সেই রকম কিছু আচরণকে দেখিয়ে এই বিজ্ঞাপনগুলো করা হয়, যেগুলো আমাকে হঠাৎ যেন একটা ধাক্কা দেয়, শক দেয়, কি বললো, কি দেখালো, এই ধরনের বিজ্ঞাপনকে বলা হয় শক অ্যাড। আমি এই বিজ্ঞাপনের একটা ব্যাখ্যা তোমাদের দিই, মানে উদাহরণ, এটা উদাহরণ মুখেই বলি। একটি বডি স্প্রে বিজ্ঞাপনে দেখানো হতো যে, তোমরা অনেকে দেখেছো, একটি ছেলে তার বান্ধবীকে নিয়ে তার বাড়িতে ঢুকছে, মানে তুমি বিজ্ঞাপনটা দেখলেই বুঝতে পারবে যে সে তার বাড়ির লোকের সঙ্গে ওই মেয়েটিকে আলাপ করে দিতে চায়, অবশ্যই সে তার গার্লফ্রেন্ড বা বান্ধবী। তো ঘরের ভেতরটায় দেখাচ্ছে যে একটি ডাইনিং টেবিলের সামনে ছেলেটির মা এবং বোন দাঁড়িয়ে আছে, বোনই মনে হচ্ছে বয়স দেখে। তো মেয়েটি ঢুকছে, তারা হাসি মুখেই তার দিকে তাকিয়ে, পেছন পেছন ছেলেটি, মেয়েটি ঢুকেই চোখ বন্ধ করে ফেলে, মানে একটা কোনো গন্ধ পেয়ে আবেশে সেরকম করে চোখ বন্ধ করে ফেলে। ফলে সে হাত দুটো এরকম বাড়িয়ে দিয়ে
সে একটা উদ্ভ্রান্তের মতো ওই ডাইনিং স্পেসে যেখানে ছেলেটির মা আর মেয়ে দাঁড়িয়ে আছে ওই দিকে না গিয়ে সে সোজা এগিয়ে যায় একটা দরজার দিকে। এরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে যে কোথায় যাচ্ছে, চোখ বুজে এরকম করে হাত বাড়িয়ে। আর ওই ঘর থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে আসেন, যিনি অবশ্যই এই ছেলেটির বাবা। মেয়েটি সোজা গিয়ে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে জামার বোতামটা ছিঁড়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপরেই ওই বডি স্প্রে নাম টিভির পর্দায় ফুটে ওঠে, তার বিজ্ঞাপনটা দেখা হয়। এই বিজ্ঞাপনটা আসলে দেখো খানিকটা ব্যক্তিগত আচরণ, একটা মানে তুমি দেখতে বসলে তোমার একটা অস্বস্তি হতে পারে, একটু যেন তুমি তোমার একটা ভাবনার জায়গা থেকে মানে কি বলবো মরাল আচরণ, নৈতিক আচরণের যে ভাবনা, সেই জায়গা থেকে তুমি একটা ভাববে হবু শাশুড়ি এখানে, হবু স্বামী এপাশে ননদ, এরকম করে হবু শ্বশুরকে গিয়ে জড়িয়ে ধরলো, জামার বোতাম ছিঁড়ে দিয়ে। মানে ব্যাপারটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত আছে, গন্ধ আছে। এই বিজ্ঞাপন হচ্ছে শক অ্যাড। এই বিজ্ঞাপনটা যারা তৈরি করে মানে এই বিজ্ঞাপন দাতারা, তারা কিন্তু জানে যে এইটা আসলে মানুষকে স্বাভাবিক চিন্তায় ধাক্কা দেবে। এটা জেনেই তারা এই বিজ্ঞাপন তৈরি করে। কারণ শক অ্যাড যখন তৈরি করা হয় তখন মাথার মধ্যে এইটাই থাকে, যেটাকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে এটা একটা বিতর্ক তৈরি করতে পারে সমাজে। এই বিতর্কটাই ওই পণ্যটা প্রচার হবে, এই বিতর্কটাই হবে ওই পণ্যটা প্রচারের ভিত্তি। কারণ নেগেটিভ ক্যাম্পেইন ইজ অলসো এ ক্যাম্পেইন। এই বিতর্কের জন্যই এই বিজ্ঞাপনটা প্রচার পাবে, জনপ্রিয়তা পাবে। ওই জায়গা থেকেই এই বিজ্ঞাপনগুলো তৈরি করা হয়, প্রচার করা হয়। এই ধরনের বিজ্ঞাপনের উদ্দেশ্য এটাই, যত বেশি বিতর্ক তত লাভ। সুতরাং শক অ্যাড হচ্ছে এই ধরনের বিজ্ঞাপন। এটা তো নিজেরা টিভিতে এরকম অজস্র বিজ্ঞাপন এখনো দেখায়, আমি সবগুলো বলবো না, কারণ এই ধরনের বিজ্ঞাপনগুলোতে স্পষ্ট করে বলাই যায় যে বেশিরভাগ বিজ্ঞাপনে, এই ধরনের বিজ্ঞাপনে একটা সেক্সুয়াল অ্যাপিল থাকে, একটা যৌন আবেদন থাকে, বা ওই ধরনের কিছু কথাবার্তা থাকে যেগুলো একটু বিতর্কিত, অস্বস্তিকর মানুষের কাছে। আমি যে বললাম শক ধাক্কা দিতে পারে। তো এটাও তোমাকে জানতে হবে। সাংবাদিকতা গণজ্ঞাপন নিয়ে চর্চা করলে যেমন ভালো দিক জানতে হয়, তেমন খারাপ দিক জানতে হয়। সমাজে সবই আছে, মানসিকতাগুলো জানতে হয়। কে কি ভালো উদ্দেশ্য নিয়ে কে করছে, কে কোনটা খারাপ উদ্দেশ্য নিয়ে করছে, কে শুধুই একটা সাধারণ সৃজনশীল আলোচনা চাইছে, কে বিতর্ক চাইছে, সবই বুঝতে হয়। সেই জায়গা থেকেই শক একটাও আমাদের জানতে হবে, করতে হলো। আমি আজকে শেষ করব যেটা দিয়ে, সেটা হচ্ছে ট্রানজিট অ্যাড। ট্রানজিট মানে হচ্ছে স্থানান্তর। কিছু বিজ্ঞাপন এমনভাবে প্রচার করা হয় যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ওই পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন প্রচার হতে হতে চায়। মানে খবরের কাগজের বিজ্ঞাপন তো স্থির বিজ্ঞাপন, তোমার কাগজের একটা পাতায় এসে আটকে গেছে, ম্যাগাজিনেও তাই। টিভির পর্দায় বিজ্ঞাপনটা তো আটকে রয়েছে, এটা তা নয়, মানে তোমার ঘরের মধ্যেই ওই বিজ্ঞাপনটা, বা আরো 5 জনের 10 জনের ঘরের মধ্যে। কিছু বিজ্ঞাপন যেগুলো আসলে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ক্রমাগত স্থানান্তরিত হতে থাকে। এই যে বিজ্ঞাপন প্রচারের ধরন, এটাকে বলা হয় ট্রানজিট অ্যাডভার্টাইজিং, স্থানান্তরমূলক বিজ্ঞাপন প্রচার। আর এই বিজ্ঞাপনগুলোকে বলা হয় ট্রানজিট অ্যাডভার্টাইজমেন্ট, স্থানান্তরমূলক বিজ্ঞাপন। তোমরা অনেকেই দেখেছো যারা ট্রেনে চড়ো, লোকাল ট্রেনের মধ্যে গায়ে দেখবে প্রচুর বিজ্ঞাপন থাকে আজকাল। আমরা একটা বিজ্ঞাপন তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখেছো? একটা লোকাল ট্রেন, তার গায়ে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা ট্রানজিট বিজ্ঞাপন। কেন? কারণ লোকাল ট্রেনটা বিভিন্ন রুটে দৌড়বে। কখনো শিয়ালদা থেকে কৃষ্ণনগর, কখনো শিয়ালদা থেকে রানাঘাট বনগাঁ, কখনো হাওড়া থেকে ব্যান্ডেল, কখনো হাওড়া থেকে মেদিনীপুর, এরকম নানা জায়গায় এসে যাবে। যেখানেই যাবে এই ট্রেনটার সঙ্গে সঙ্গে এই বিজ্ঞাপনটাও সেখানে সেখানে যাবে। এইটাই হচ্ছে ট্রানজিট অ্যাড। এরকম বিজ্ঞাপন বাসের সামনে গায়ে দেখতে পাবে। বাসের পেছনে শীতকালে প্রচুর দেখা যায়, তখন সার্কাস আসে, তখন দেখবে সার্কাসের বিজ্ঞাপন বাসের পেছনে একটা হোর্ডিং দিয়ে টানানো থাকে বা ব্যানার দিয়ে টানানো থাকে। এরকম বিজ্ঞাপন কিছু ট্যাক্সির মাথায় কলকাতা শহরে দেখা গিয়েছিল, এখনো কিছু ট্যাক্সির মাথায় আছে। একটা ব্যাংকের বিজ্ঞাপন, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিজ্ঞাপন দেখা যেত এই ট্যাক্সির মাথায়।
এই বিজ্ঞাপন মেট্রোতে যারা চলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে দরজার দুপাশেই এই বিজ্ঞাপন লাগানো থাকে। সেই বিজ্ঞাপনগুলো এই যে মেট্রো রেল ছুটছে তার সঙ্গে বিজ্ঞাপনও ট্রানজিট হতে হতে যাচ্ছে, স্থানান্তরিত হতে হতে যাচ্ছে। এই বিজ্ঞাপনগুলোকে বলা হয় ট্রানজিট বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের সুবিধা হলো যে সে বিস্তীর্ণ এলাকা জুড়ে বা বিভিন্ন এলাকা জুড়ে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। অবশ্যই এটা ইনডোর না আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট? আউটডোর অ্যাডভার্টাইজমেন্ট, কারণ তুমি গণপরিবহনের গায়ে এই বিজ্ঞাপন দেখতে পাও। আর গণপরিবহনে চড়তে গেলে বা গণপরিবহন যদি রাস্তায় দাঁড়িয়ে দেখতেও হয় তাহলে তোমাকে বাড়ির বাইরে পাঠাতে হবে। আজ এইটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।